Assalamu alaikum and a very good morning to all of my students and present students and doctors. আসলে গত সপ্তাহে ব্যক্তিগত কিছু সমস্যার কারণে ক্লাস নেওয়াটা সম্ভব হয়নি। তো আমরা কন্টিনিউ করছিলাম কম্পোনেন্ট ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস। এটার আজকে হচ্ছে তৃতীয় ক্লাস। তো আজকে আমরা আসলে আলাপ করার চেষ্টা করব প্লেটলেট সম্পর্কে। আমরা অলরেডি কিছু কিছু জিনিস গত দুটো ক্লাসে আলাপ করেছি, যে বেসিক যে কাজগুলি আমরা সাধারণত করে থাকি। তো আজকে আমরা আরেকটু অগ্রসর হব। তো পার্ট 3 তে আজকে আমাদের প্রধান উপজীব্য বিষয় প্লেটলেট। তার আগে আমরা একটু হচ্ছে রিভিশন দেওয়ার চেষ্টা করব আগের যে বিষয়গুলি। তার মধ্যে আমরা একটু মনে করে দিতে চাই যে আসলে সম্পূর্ণ হোল ব্লাড ব্যবহার করার চেয়ে কম্পোনেন্ট ব্যবহার করা উত্তম। এটা ছিল আমাদের প্রধান উপজীব্য বিষয় বা বলার বিষয়। তো আমরা এটা আগে দেখেছিলাম যে আমরা হোল ব্লাড থেকে হচ্ছে সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে প্লেটলেট রিচ প্লাজমা থেকে আবার ফার্দার সেন্ট্রিফিউজ করার মাধ্যমে আমরা প্লেটলেট কনসেন্ট্রেট তৈরি করতে পারি। তো এটা হচ্ছে আমাদের যখন আমরা হোল ব্লাড কালেকশন করি সেখান থেকে প্লেটলেট তৈরি করার জন্য এটা একটা মেথড। তো এছাড়া আমরা এফএসএস পদ্ধতির মাধ্যমে প্লেটলেট তৈরি করতে পারি। তো এবং এই স্কিমের মধ্যে আমরা আরেকটু দেখিয়েছিলাম যে প্লেটলেট তৈরি করার পরে যে প্লেটলেট পোর প্লাজমা থাকে সেটা থেকে আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা এবং আরো ফার্দার প্রসেসিং করলে ক্রায়োপ্রিসিপিটেট ফ্যাক্টর 8 কনসেন্ট্রেট ফ্যাক্টর 8 পোর প্লাজমা এগুলো তৈরি করা সম্ভব। আর অন্যদিকে হোল ব্লাড থেকে আমরা হচ্ছে তৈরি করেছিলাম প্যাকড রেড সেল, তার কিছু অংশ ফ্রোজেন, কিছু অংশ হচ্ছে লিউকোসাইট পোর রেড সেল। তো আমাদের আজকের আলোচ্য বিষয় প্লেটলেট। আমরা ইতিমধ্যে বলেছি এটা এই ছবিটা আমরা আগের ক্লাসগুলিতে দেখিয়েছিলাম। এটা দেখানোর প্রধান উদ্দেশ্য ছিল যে আমরা কিভাবে হচ্ছে এটা তৈরি করি। তো এখানে মেইন ব্যাগের মধ্যে হচ্ছে কি আমরা সাধারণত হোল ব্লাডটা নেই এবং পরবর্তীতে এটাকে হচ্ছে কি আমরা যখন আমাদের রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ মেশিন আছে সেটার মধ্য দিয়ে এটাকে ফার্দার স্যাটেলাইট ব্যাগে ট্রান্সফার করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যাটেলাইট ব্যাগে ট্রান্সফার করার সময় সেকেন্ড যে ব্যাগটা এটাতে সাধারণত প্লেটলেট আমরা নিয়ে থাকি এবং থার্ড ব্যাগ যেটা সেটাতে প্লাজমা নেওয়া হয়ে থাকে। তো এটা টোটাল লিস্ট যেটা ছিল বিভিন্ন রকম কম্পোনেন্ট তৈরি করা, এটা জাস্ট রিভিশনের পার্ট। যারা আগে দুটো ক্লাস করেছে অলরেডি তারা এই সম্পর্কে ভালো জানে এবং যারা করেননি তাদের সম্পর্কে জাস্ট একটু রিমাইন্ডার দেওয়া যে আমরা হোল ব্লাড থেকে হচ্ছে গিয়ে সেলুলার কম্পোনেন্ট, প্লাজমার কম্পোনেন্ট, প্লাজমা ডেরিভেটিভ এই সমস্ত জিনিসগুলি হচ্ছে গিয়ে তৈরি করা সম্ভব। এটারই একটা হচ্ছে এটা কম্বাইন চার্ট। তো আমরা আজকে এখানে থাকবো প্লেটলেট কনসেন্ট্রেট, লিউকোসাইট রিডিউস প্লেটলেট কনসেন্ট্রেট, প্লেটলেট এফারেসিস, এই তিনটা হচ্ছে আজকের লেকচারের মধ্যে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের আমরা সবাই কম বেশি হচ্ছে যে প্লেটের সাথে কিছুদূর পরিচিত, যারা আমরা ইতিমধ্যেই ফিজিওলজিতে পড়ে এসেছি এবং আমরা মূলত জানি যে রক্ত জমাট বাঁধার যে কাজগুলি সেগুলির সাথে হচ্ছে কি প্লেটলেটের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তো আসলে ডোজিংটা কিভাবে হয় বা আমরা কিভাবে এটাকে অর্ডার দিয়ে থাকি বা আমরা কিভাবে বুঝি যে কতটুকু প্লেটলেট প্রয়োজন, এটা আমরা অন্যদেরকে কিভাবে বুঝাবো। তো আসলে আমরা টিপিক্যাল ডোজিং যখন বলি তখন হচ্ছে এটাকে একটা পুল হিসাবে, পুল মানে হচ্ছে যে একটা সংখ্যা, যে 4টা বা 6টা হোল ব্লাড ডেরাইভ প্লেটলেট, যেটাকে আমরা বলছি যে র্যান্ডম ডোনার প্লেটলেট। তাহলে আমরা 4 থেকে 6 জন মানুষের কাছ থেকে হোল ব্লাড প্রথমে কালেকশন করব। সেই হোল ব্লাড যে কালেকশন যখন করা হবে সেটা থেকে হচ্ছে আমরা যদি হচ্ছে কি ফার্দার প্লেটলেট তৈরি করি তখন হচ্ছে কি সেটার নাম হবে হচ্ছে র্যান্ডম ডোনার প্লেটলেট। অথবা আমরা একজন ডোনার থেকে অ্যাফেরেসিস মেশিনের মাধ্যমে, তাহলে উপরে যেটা করা হয় যখন র্যান্ডম ডোনার প্লেটলেট করা হচ্ছে তখন হচ্ছে আমরা রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ মেশিন ব্যবহার করি। আর যখন আমরা অ্যাফেরেসিস মেশিন ব্যবহার করব তখন আমরা একজন ডোনারের কাছ থেকেও প্লেটলেট কালেকশন করতে পারবো। তাহলে ডোজিং বা আমাদের যেটা টিপিক্যাল ডোজ আমরা যেটা বলে থাকি যে হয় হচ্ছে 4 ইউনিট র্যান্ডম ডোনার প্লেটলেট যখন মানে অর্ডার করার সময়, অথবা 1 ইউনিট সিঙ্গেল ডোনার অ্যাফেরিটিক প্লেটলেট। তো এটা হচ্ছে ডোজিং এর বিষয়ে একটু আলাপ।
তো এখন এই যে কনসেন্ট্রেট আমরা বলছি যে কালেক্টেড বাই প্রসেসিং অফ দ্য হোল ব্লাড, যখন হচ্ছে র্যান্ডম ডোনার করবে এবং সেটার মধ্যে 5.5 into 10 to the power 10 প্লেটলেটস আর সাসপেন্ডেড ইন 50 to 70 ml অফ প্লাজমা। তাহলে আমরা এখানে অলরেডি ছবিটা দেখেছিলাম। আমরা যদি এখানে দেখি যে আমরা যখন হচ্ছে ব্যাগ থেকে, মেইন ব্যাগ থেকে হচ্ছে কি এটাকে ফার্দার স্যাটেলাইট ব্যাগে সেপারেট করছি, তখন হচ্ছে এখানে প্লেটলেট এবং প্লাজমা আলাদা থাকছে। কিন্তু যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে শুধু প্লেটলেটকে আলাদাভাবে ব্যাগে সাপ্লাই দেওয়া কিন্তু আসলে সম্ভব না। তো এটার সাথে আমরা অবশ্যই কিছু পরিমাণ আমাদেরকে 50 to 70 ml এর মতো প্লাজমা, তার মধ্যে হচ্ছে গিয়ে এই প্লেটলেটটা সাসপেন্ডেড থাকে। Platelet prepared from 4 to 6 unit pooled into one pack to contain an adult dose of at least 2.4 to 3 into 10 to the power 11 platelets। তাহলে এই 4 থেকে 6 ইউনিট মিলে হচ্ছে গিয়ে একটা প্যাক হবে। আমরা এটা অলরেডি বলেছি যে ডোজিং এর সময় জিনিসটার গুরুত্ব আছে। শুধু শুধু তাহলে কি এটার গুরুত্বটা কি বা এটার প্রয়োজনীয়তা? তাহলে অ্যাডাল্ট পেশেন্টের জন্য যদি হচ্ছে আমরা ইন্ডিকেশনের উপর নির্ভর করে যদি প্লেটলেট অর্ডার দিতে হয় বা আমাদেরকে রিকুইজিশন দিতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? এটা বলতে হবে যে 4 to 6 ডোনার ইউনিট, 4 to 6 ডোনার ইউনিট অফ প্লেটলেট আমরা তাহলে অর্ডার করবো। তাহলে সিঙ্গেল ইউনিট র্যান্ডম ডোনার প্লেটলেট আসলে তৈরি করাটাও সমস্যা। কারণ হচ্ছে আমরা যে মেশিন দিয়ে হচ্ছে ফ্রেশ হোল ব্লাডকে সেপারেট করি, সেটাতেও কিন্তু আমাদেরকে একসাথে কয়েকটা ব্যাগ নিয়ে কাজ করতে হয়। আমরা সিঙ্গেল একটা ব্যাগ নিয়ে আসলে কাজ করার ওখানে সম্ভব হয় না, বা সেটা উচিত না। তাহলে আমাদেরকে একসাথে বলতে হবে যে 4টা থেকে 6টা পর্যন্ত আমরা রিকুইজিশন দিব। আচ্ছা, আর সিঙ্গেল ডোনারের কথা যেটা আমরা বললাম অ্যাফেরিসিস এর মাধ্যমে, যেহেতু অ্যাফেরিটিক মেশিন এবং অ্যাফেরিটিক প্রসিডিওর গুলি আছে আস্তে আস্তে বেশ জনপ্রিয় হয়ে উঠছে, তাহলে আমাদেরকে এটা সম্পর্কেও মাথায় রাখতে হবে। তো অ্যাফেরিসিস মেশিনের কাজ কি? এটা আমরা আগের লেকচারগুলিতে বলার চেষ্টা করেছি যে অ্যাফেরিসিস মেশিন হচ্ছে এমন একটা মেশিন, এটা হচ্ছে যখন আমরা ডোনারের সাথে এই মেশিনের একটা অংশ, মানে দুইটা টিউব থাকবে, একটা এন্ট্রি একটা এক্সিট। তো দুইটা অংশই ডোনারের সাথে অ্যাড করা থাকবে। তো ডোনারের কাছ থেকে হচ্ছে ব্লাড এই মেশিনের ভিতর এন্টার করবে। এন্টার করার পরে এটা হচ্ছে বিভিন্ন ফিল্ট্রেশন মেথড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, যে এইভাবে হচ্ছে তার সেপারেশন গুলি হবে। সেপারেশন হওয়ার পরে যেটা তার জন্য প্রয়োজন, সেই প্রোগ্রামটা সেট করা থাকলে তাহলে আমরা সেটা কালেক্ট করতে পারবো, হোয়েদার ইট ইজ রেড সেল অথবা প্লেটলেট অথবা প্লাজমা, যাই হোক না কেন সেটাকে আমরা কালেক্ট করতে পারবো। এবং কালেক্ট করার পরে যেটুকু আমরা প্রয়োজন নেই, যে বাকি রক্তটা হচ্ছে আমরা আবার ডোনারকে ফেরত দিতে পারবো। তো দিস ইজ দ্য বেসিক থিং অ্যাবাউট অ্যাফেরিসিস। তো প্লেটলেটের ক্ষেত্রে আমরা সিঙ্গেল ডোনার প্লেটলেট যখন নেই তখন এটা অ্যাফেরিসিস এর মাধ্যমে নেওয়া হয়। এবং আমরা খেয়াল করে যদি দেখি যে 200 ml এর মধ্যেই, এখানে 200 ml এর মধ্যে 3 into 10 to the power 11 প্লেটলেটস অলমোস্ট সাসপেন্ডেড থাকবে, এটা আশা রাখা যায়। তাহলে এটা হচ্ছে মিনিমাম সাসপেন্ডেড ইন অ্যাপ্রক্সিমেটলি 200 ml অফ প্লাজমা। তাহলে which is equivalent to 6 to 8 র্যান্ডম ডোনার প্লেটলেট। তাহলে এখানে একটা বড় সুবিধা, এটা অবশ্য সামনে আমরা আলাপ করবো। তো আমরা একটু বলে যাই এখানে যে তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সিঙ্গেল ডোনার প্লেটলেট অবশ্যই 6 থেকে 8 জন র্যান্ডম ডোনার প্লেটলেটের প্রায় সমপরিমাণ যদি আমরা একজনের কাছ থেকে নিতে পারি। তবে ব্যয়ের ব্যাপারটা আসলে এখানে একটু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেটা হচ্ছে যে আমরা যদি ব্যয়ের চিন্তা করি, আমাদের খরচের চিন্তা করি, সেক্ষেত্রে সিঙ্গেল ডোনার প্লেটলেট এখন পর্যন্ত তুলনামূলকভাবে র‍্যান্ডম ডোনার প্লেটলেটের তুলনায় একটু কস্টলি। খরচের প্রশ্নে এটা অনেক সময় হচ্ছে একটু দেখা যাচ্ছে বেশি খরচ হওয়ার সম্ভাবনা আছে। তো এটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবং এটাও মাথায় রাখতে হবে যে আমরা যদি র‍্যান্ডম ডোনার প্লেটলেট ব্যবহার করার চেষ্টা করি, তাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে ডোনারদের কাছ থেকে আমরা ব্লাড নিলাম 6 থেকে 8 জন, তারা কিন্তু এই প্লেটলেট দেওয়ার পরে আপাতত সামনে 4 মাস আর এই রোগীর জন্য তারা আর অন্য কিছু দিতে পারবেন না। প্লেটলেটের প্রয়োজনই দিতে পারবেন না কিন্তু। কিন্তু সিঙ্গেল ডোনার প্লেটলেটের ক্ষেত্রে একটা সুবিধা আছে যে যদি আমরা শুধু তার কাছ থেকে প্লেটলেট কালেক্ট করি, তাহলে ইট ইজ পসিবল টু কালেক্ট প্লেটলেট এগেইন উইদিন 2 উইকস অর 3 উইকস। হ্যাঁ, এরপরে আবার তার কাছ থেকে প্লেটলেট কালেক্ট করার সুযোগ থাকছে। তাহলে এটা একটা বেশ বড় এবং ইম্পর্টেন্ট ডিফারেন্স। স্টোরেজের প্রশ্ন, আমরা স্টোর করতে পারি কিনা। তো আসলে র‍্যান্ডম ভাবে কালেকশন, র‍্যান্ডম ডোনার কালেকশন হোক অথবা সিঙ্গেল ডোনার প্লেটলেট কালেকশন হোক, দুটোর ক্ষেত্রে আমাদের স্টোর করার সুবিধা যেখানে আছে সেখানে আমরা স্টোর করতে পারবো। এবং স্টোরেজের আমরা এখানে দেখতে পাচ্ছি যে 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থেকে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আপ টু 5 ডেজ পর্যন্ত। তো এটাকে বলা হয় 3 to 5 ডেজ। হ্যাঁ, 3 to 5 ডেজ
এবং পঞ্চম দিন মধ্যরাতে হচ্ছে এটা আউটডেটেড হয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট, এটা সাধারণত হচ্ছে প্লেটলেট শেকার যেটা আছে, সেই প্লেটলেট শেকারের মধ্যে হচ্ছে প্লেটলেট শেকারের মধ্যে হচ্ছে সাধারণত রাখা হয় কন্টিনিউয়াস, এটা অ্যাজিটেশন হতে থাকে এবং সেইভাবেই হচ্ছে সাধারণত এটাকে স্টোরেজ করে রাখা হয়। তাহলে আমাদেরকে অবশ্যই এই সময়ের মধ্যে 3 থেকে 5 দিন সময়ের মধ্যে হয় কালেকশনের পরপরই এটাকে ইমিডিয়েটলি ইউজ করতে হবে অথবা ইমিডিয়েটলি স্টোর করতে হবে, দুইটা যে কোনো একটা। তো যদি আমরা স্টোর করি তাহলে আমরা 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উইথ অ্যাজিটেশন এটা 5 দিন পর্যন্ত হচ্ছে গিয়ে একে রাখতে পারবো এবং 5 দিনের পরে মিডনাইটে এটা হচ্ছে আউটডেট হয়ে যাবে। তো এখন হচ্ছে ইন্ডিকেশনস, কি ইন্ডিকেশনে আমরা সাধারণত প্লেটলেট ব্যবহার করে থাকি। তো ইন্ডিকেশন গুলি সম্পর্কে আমাদের কিছু কিছু ধারণা আছে, তবু আমরা একদম সংক্ষিপ্ত ভাবে কিছু এখানে বলার চেষ্টা করেছি। যেমন ট্রিটমেন্ট অফ ব্লিডিং ডিউ টু থ্রম্বোসাইটোপেনিয়া, হ্যাঁ, যেখানে হচ্ছে প্লেটলেট কমে যাচ্ছে, প্লেটলেট সংখ্যা কমে যাচ্ছে এবং আমরা এখানে জানি যে আমাদের এই ব্লিডিং বন্ধ হওয়ার জন্য হচ্ছে কি প্লেটলেটের ইম্পর্টেন্ট ভূমিকা আছে এবং এখানে আমরা দেখছি যে আইটিপি হোক, এএমএল হোক, এএলএল হোক, এই এই জিনিসগুলিতে যখন হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া থাকবে তখন হচ্ছে প্রয়োজনে আমরা এখানে প্লেটলেট ব্যবহার করতে পারবো। আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, প্লেটলেট ফাংশন ডিফেক্টস, তাহলে এই সবগুলি জায়গাতেই হচ্ছে কিন্তু মূলত হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়ার একটা বিষয় থাকছে, সেটাতে আমরা এখানে প্লেটলেট ব্যবহার করব। প্রিভেনশন অফ ব্লিডিং ডিউ টু থ্রম্বোসাইটোপেনিয়া সাচ এজ ইন বোন ম্যারো ফেলিওর। তো যদি এমন হয় যে প্লেটলেট কাউন্ট খুব কমে গেছে এবং এখানে হচ্ছে কি একটা ব্লিডিং হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে যে হয়তো বা কাউন্ট 10,000-এর কাছাকাছি, তো তখন হচ্ছে কি আমরা অনেক সময় প্রিভেন্টিভ হিসাবেও প্লেটলেট কনসেন্ট্রেট ব্যবহার করতে পারি। ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এই ক্ষেত্রেও হচ্ছে কি প্লেটলেটের ব্যবহার রয়েছে। ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন যখন করা হয়, এ সম্পর্কে আসলে ডিটেইলস পরবর্তীতে একটা ক্লাস ইনশাআল্লাহ হবে। তখন কিন্তু আমরা হচ্ছে ম্যাসিভ ব্লাড ট্রান্সফিউশন যখন দেওয়া হয় তখনও হচ্ছে সেটার মধ্যে প্লেটলেট সাথে এড করা হয়। রেড সেল কনসেন্ট্রেটের পাশাপাশি রেড সেল কনসেন্ট্রেট, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এটার সাথে হচ্ছে কি প্লেটলেট কনসেন্ট্রেটও এড করা হয়ে থাকে। এটা গ্রসলি আমরা কিছু ইন্ডিকেশন দেখার চেষ্টা করলাম। এখন হচ্ছে কন্ট্রা ইন্ডিকেশন, যে কখন আমরা দিব না। নট জেনারেলি ইন্ডিকেটেড ফর প্রোফাইল্যাক্সিস অফ ব্লিডিং ইন সার্জিক্যাল পেশেন্ট, সার্জিক্যাল পেশেন্ট আনলেস নোন টু হ্যাভ সিগনিফিক্যান্ট প্রি-অপারেটিভ প্লেটলেট ডেফিসিয়েন্সি। আর হচ্ছে নট ইন্ডিকেটেড ইন ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা এন্ড থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা। এখানে সম্ভবত একটু টাইপিং এরর আছে। আগের স্লাইডটাতে আমরা আইটিপি কে থ্রম্বোসাইটোপেনিয়া ডিউ টু আইটিপি, এটা হচ্ছে কি অমিটেড হবে। আমরা পরের স্লাইডে যেটা বলছি যে নট ইন্ডিকেটেড ইডিওপ্যাথিক অটোইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা যেখানে, সেটাকে হচ্ছে নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে যে এখানে ইন্ডিকেটেড না। এবং থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা এখানে হচ্ছে টিটিপি, এখানেও হচ্ছে এটা ইন্ডিকেটেড না। তো এই দুইটা জিনিস সেটা নিয়ে সামনে আলোচনা হবে। আহ তো ডেসক্রিপশনের ক্ষেত্রে আমরা বলছি যে অ্যাক্টিভলি ব্লিডিং পেশেন্ট উইথ থ্রম্বোসাইটোপেনিয়া শুড বি ট্রান্সফিউজড উইথ প্লেটলেট ইমিডিয়েটলি টু কিপ platelet counts above 50,000 per microliter in most bleeding situation and above 1 lakh if there is DIC or হচ্ছে central nervous system bleeding। তাহলে আমরা অ্যাক্টিভ ব্লিড হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়ার কারণে অ্যাক্টিভ ব্লিডিং হচ্ছে এরকম যদি পেশেন্ট কেউ থেকে থাকে তাহলে হচ্ছে প্লেটলেট কাউন্টকে হচ্ছে 50,000 এ রাখার জন্য, তাহলে ইমিডিয়েটলি টু কিপ প্লেটলেট কাউন্ট অ্যাবাভ 50,000 ইন মোস্ট ব্লিডিং সিচুয়েশন। এবং আমরা তার সাথে যোগ করেছি যে ডিআইসি যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের থাকবে হচ্ছে এটা অ্যাবাভ 1 লাখ পার মাইক্রোলিটার। তাহলে এই দুইটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে অ্যাক্টিভ ব্লিডিং এর ক্ষেত্রে। আর যদি এমন হয় যে আমরা একটা পেশেন্ট নোন কেস অফ থ্রম্বোসাইটোপেনিয়া এবং হচ্ছে রিস্ক অফ ব্লিডিং হচ্ছে যদি থেকে থাকে বেশি, তাহলে সেক্ষেত্রে প্রিপারেশন প্লেটলেট ট্রান্সফিউশন প্রিপারেশন ফর ইনভেসিভ প্রসিডিওর, তাহলে ইনভেসিভ প্রসিডিওরে যাওয়ার আগে হচ্ছে কি আমাদেরকে প্রয়োজনে প্লেটলেট ট্রান্সফিউজ করে নিতে হবে যাতে হচ্ছে ডিউরিং দ্য প্রসিডিওর ব্লিডিং হচ্ছে তুলনামূলকভাবে কম হয়। তো এটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে প্রিপারেশন ফর এন ইনভেসিভ প্রসিডিওর। প্রিভেনশন অফ স্পন্টেনিয়াস ব্লিডিং, আচ্ছা এখন প্রিভেনশন আমরা আসলে বলার চেষ্টা করছি যখন কোথায়, যেমন বোন ম্যারো সাপ্রেশন, তার সাথে হচ্ছে 10,000 পার মাইক্রোলিটার।
তাহলে এখানে আসলে প্রোফাইলেক্সিস আমরা অনেক সময় দিয়ে থাকি, অনেক সময় দেই না। কারণ দেখা গেছে যে 10,000 একটা পেশেন্ট, সে হয়তোবা হচ্ছে প্লেটলেট কাউন্ট তার বিলো 10,000 আছে। যেমন একটা উদাহরণ হতে পারে যে একটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কেস। কিন্তু দেখা যাচ্ছে যে তার আসলে সেরকম কোনো অ্যাক্টিভ ব্লিডিং নেই। তো সেক্ষেত্রে আসলে যদি এমন হয় যে তার সামনে কোনো প্রসিডিউর এর কোনো সম্ভাবনা বা অ্যাক্টিভ ব্লিডিং হওয়ার সম্ভাবনা আছে, এমন কিছু ঘটে, সেক্ষেত্রে তাকে কিন্তু আমরা প্রয়োজনে প্রোফাইলেক্টিক হিসেবে দিতে পারি। আর যারা হচ্ছে কি একটু ফেব্রাইল বা যাদের মধ্যে একটু সেপসিস এর সম্ভাবনা আছে, তাদের ক্ষেত্রে আমরা একটু হায়ার থ্রেশহোল্ড ব্যবহার করতে পারি। Patient with acute promyelocytic leukemia or APL have a coexisting coagulopathy may use a platelet transfusion threshold of 30,000 to 50,000 per microliter for them. তাহলে এখানে এটাকে আলাদা হচ্ছে গিয়ে আমরা একটা গ্রুপ হিসাবে, যেহেতু তাদের মধ্যে কোএক্সিস্টিং কোয়াগুলোপ্যাথি থাকে, আমরা এখানে এটা 10,000 থেকে বাড়িয়ে এটাকে নিয়ে যাচ্ছি। তো 30 বা 40,000 ও যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও আমাদেরকে প্রিভেনশন এর জন্য আমরা প্লেটলেট কনসেন্ট্রেট ইউজ করতে পারি। তো ইন্ডিকেশনস এর মধ্যে আরেকটা হচ্ছে যে প্রিভেনশন অফ স্পন্টেনিয়াস ব্লিডিং, প্লেটলেট কনজাম্পশন ডিসঅর্ডার। আচ্ছা, তাহলে এখানে বিষয় হচ্ছে যে ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া, এখানে প্রবলেমটা হচ্ছে যে কনজাম্পশন হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এখানেও কনজাম্পশন হয়ে যাচ্ছে। এন্ড প্লেটলেট ফাংশন ডিসঅর্ডার, এইগুলি যদি হচ্ছে কি আমাদের পেশেন্টের ডিজিজ এর মধ্যে থাকে, ডিজিজ প্রোফাইলের মধ্যে থাকে, তাহলে আর টিপিক্যালি ট্রান্সফিউজ অনলি ফর ব্লিডিং এন্ড সাম কেসেস ফর ইনভেসিভ প্রসিডিউরস। তাহলে আমরা আইটিপির ক্ষেত্রে যেটা মানে আমরা বলতে চাচ্ছি যে আমরা যদি একেবারে সুনির্দিষ্টভাবে বলি যে আইটিপি পেশেন্টের ক্ষেত্রে আমরা তাকে প্লেটলেট ট্রান্সফিউজ করব, তাহলে এটা কিন্তু আসলে ঠিক না। আমি ইন্ডিকেশনে যেটা বলেছি যে ওখানে ইট শুড বি স্পেসিফাইড, হ্যাঁ, যে ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়ার কেস যদি হচ্ছে মানে ওখানে ব্লিডিং হচ্ছে বা ইন সাম কেসে ইনভেসিভ প্রসিডিউর হওয়ার সম্ভাবনা আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হবে, প্রিভেনশন, স্পন্টেনিয়াস ব্লিডিং প্রিভেনশনের জন্য আমাদেরকে প্লেটলেট ট্রান্সফিউজ করতে হবে। কিন্তু এখানে এটা ট্রিটমেন্ট হিসাবে কোনো ভূমিকা নেই কিন্তু। এটা হচ্ছে ফর প্রিভেনশন পারপাস অনলি। ট্রিটমেন্ট করতে হবে হচ্ছে যে ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া ট্রিটমেন্ট, সেটা আলাদা একটা প্রসিডিউর। ডিআইসির ক্ষেত্রে আমাদের প্লেটলেটের পাশাপাশি হচ্ছে কি অন্যান্য ট্রিটমেন্ট গুলিও আছে, সেগুলি আমাদেরকে আহ, আগে করতে হবে এবং তার পাশাপাশি প্লেটলেট ইউজ করতে হবে। তো ডোজিং এর ব্যাপারে আমরা বলেছি যে স্ট্যান্ডার্ড ডোজ অফ প্লেটলেট ফর প্রোফাইলেক্টিক থেরাপি ইন অ্যাডাল্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি 1 random donor unit per 10 kg of body weight, which translate to 4 to 6 units of pooled platelet or 1 FACC unit, both providing approximately 3 to 4 into 10 to the power 10 platelet. তাহলে হচ্ছে আমরা এটা আগে যেটা দেখে এসেছি সেটাই আমরা এখানে বলছি যে আমরা যদি স্ট্যান্ডার্ড মেনটেন করতে চাই, তাহলে হচ্ছে একটা র্যান্ডম ডোনার ইউনিট হচ্ছে পার 10 কেজি অফ বডি ওয়েট এর মধ্যে আমরা এটাকে দিব, এবং ফর বোথ প্রোভাইডিং হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 3 to 4 into 10 to the 10 প্লেটলেটস। আচ্ছা, কিন্তু পেডিয়াট্রিকের যদি আমরা চিন্তা করি, তাহলে স্ট্যান্ডার্ড ডোজ হবে হচ্ছে 5 to 10 ml per kg. This platelet dosing is expected to raise the platelet count by approximately 30,000 per ml within 10 minutes of transfusion. তাহলে আমরা আশা করব যে হচ্ছে আমরা যখনই হচ্ছে কি প্লেটলেটটা ট্রান্সফিউজ করব, তাহলে এটা 10 মিনিটস এর মধ্যে এটা 30,000 এর মতো প্লেটলেট কাউন্টকে ইনক্রিজ করবে। অ্যাডভান্টেজ অফ ফেরিটিক প্লেটলেটস, তো এটা আমরা আগে কিছু আলোচনা করেছিলাম, এখন এটা আরেকটু বিস্তারিত আলোচনা এখানে একটু রয়েছে। যে তার মধ্যে আমরা প্রথমে যেটা আমাদের অ্যাডভান্টেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে limiting the recipient exposure to a single donor, which potentially reduces the possibility of infection and alloimmunization. আমরা অলরেডি জানি যে যখন হচ্ছে গিয়ে রেসিপিয়েন্ট এক্সপোজারের সাথে সাথে আমরা কি কি হচ্ছে সেখানে আপনার হচ্ছে ইনফেকশন, যদিও আমরা এখানে হচ্ছে স্ক্রিনিং করছি, প্রত্যেকটা ডোনারকে আমরা 5টা হচ্ছে ট্রান্সমিসিবল ইনফেকশনের জন্য স্ক্রিনিং করছি, কিন্তু এর মধ্যেও কিছু কিন্তু পিটফল রয়ে গেছে, এবং পাশাপাশি হচ্ছে যে অন্যান্য যে 5টা আমরা টেস্ট করার চেষ্টা করছি, তার বাইরেও কিন্তু অন্যান্য ডিজিজও কিন্তু ট্রান্সমিট হওয়া সম্ভব। তো সুতরাং যখন আমরা 6 থেকে 8 জন র্যান্ডম ডোনারের কাছ থেকে প্লেটলেট নিব, সেক্ষেত্রে কিন্তু তুলনামূলকভাবে পসিবিলিটি অফ ইনফেকশন ট্রান্সমিশন ইজ হায়ার। এবং অ্যালুমিনাইজেশন, যে তার যে হচ্ছে আমরা এখানে যদিও প্লেটলেট কনসেন্ট্রেট বলছি, কিন্তু এর সাথে দেখা যাচ্ছে যে এটা পুলড হোক অথবা হচ্ছে কি অ্যাফেরিটিক হোক, এটার সাথে কিন্তু কিছু কিছু রেড সেল এটার সাথে থাকবে, এবং এই রেড সেল পরিমাণ খুব সামান্য হলেও তো এটা কি হতে পারে, এটাও
অ্যালুমিনাইজেশন করতে পারে। তাহলে লিমিটিং দ্য রেসিপিয়েন্ট এক্সপোজার এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো অ্যাফেরিটিক প্লেটলেটের যেহেতু আপনি সিঙ্গেল একজনের কাছ থেকে নিচ্ছেন, তাহলে এটা তুলনামূলকভাবে সেফ। Use of apheretic platelet also permits transfusion of platelet from specific donor selected based on HLA matching or platelet cross matching, CMV, cytomegalovirus status and ABO group. তাহলে আমরা যদি নির্দিষ্ট ভাবে হচ্ছে গিয়ে কোনো ডোনারকে দিতে চাই, যে তার সাথে হচ্ছে গিয়ে HLA ম্যাচিং করার প্রয়োজন বা প্লেটলেট ক্রস ম্যাচিং করার প্রয়োজন, সেক্ষেত্রেও কিন্তু অ্যাফেরিটিক ডোনার হচ্ছে কি আমাদের জন্য হচ্ছে বেটার সিলেকশন। হ্যাঁ, এবং আমরা যদি জানি যে সাইটোমেগালোভাইরাস নেগেটিভ এবং এবিও ব্লাড গ্রুপ কম্পিটেবল, তাহলে এটাও আমাদের জন্য অ্যাফেরিটিক প্লেটলেট নেওয়াটাই তখন হচ্ছে তুলনামূলকভাবে সুবিধাজনক। এবং প্লেটলেটস উইথ কনফার্ম ইমিউন মেডিয়েটেড প্লেটলেট রিফ্রেক্টরিনেস নিয়ে আমরা সামনে কয়েকটা স্লাইডে আলোচনা করার চেষ্টা করেছি। তো সহজ ভাষায় হচ্ছে যে যখন আমরা প্লেটলেট দিচ্ছি কিন্তু রেসিপিয়েন্ট প্লেটলেট পাওয়ার পরেও তার প্লেটলেটে ইনক্রিমেন্ট যখন হচ্ছে না, আমাদের এক্সপেক্টেড ইনক্রিমেন্ট যখন হচ্ছে না, সেটা হচ্ছে রিফ্রেক্টরিনেস। তাহলে এমন যদি হয় যে অ্যান্টি এইচএলএ অ্যান্টিবডি থাকার কারণে হচ্ছে প্লেটলেট রিফ্রেক্টরিনেস দেখা যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এইচএলএ ম্যাচ প্লেটলেট অথবা এই যে প্লেটলেটের আমাদের সমস্যা সেটা নেগেটিভ করেসপন্ডিং অ্যান্টিজেন নেগেটিভ অথবা ক্রস ম্যাচ কম্পিটেবল প্লেটলেট যদি দিতে হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, নির্দিষ্ট ডোনার থেকে অ্যাফেরিসিস এর মাধ্যমে যদি আপনি এটা দেওয়ার চেষ্টা করেন, দ্যাট উইল বি বেটার ফর দ্য রেসিপিয়েন্ট। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে অ্যাফেরিটিক প্লেটলেটের কিছু অ্যাডভান্টেজ আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আলোচনা করা এখানে প্রয়োজন, সেটা হচ্ছে লিউকো রিডাকশন। লিউকো রিডাকশন কথার মিনিংটা হচ্ছে যে যখন আমরা কন্টামিনেটিং হোয়াইট ব্লাড সেল, আমরা চাই না যে আমাদের যে প্রোডাক্ট প্লেটলেট কনসেন্ট্রেট যে প্রোডাক্ট সেটার মধ্যে হচ্ছে ডাব্লিউবিসি থাকুক, তাহলে লিউকো রিডাকশন কি করে, এই যে ডাব্লিউবিসি কন্টামিনেটিং ডাব্লিউবিসি থাকছে সেটাকে হচ্ছে গিয়ে এখান থেকে রিমুভ করে। এবং লিউকো রিডাকশন মে বি ইউজ ফর দ্য ফলোইং ইন্ডিকেশন, যেমন রিডাকশন অফ HLA অ্যালুমিনাইজেশন, reduction of cytomegalovirus transmission, reduction of transfusion associated immunomodulation এবং reduction of febrile non-hemolytic transfusion reaction। তাহলে এগুলিকে রিডিউস করার জন্য আমরা কি করি, লিউকো রিডিউসড প্লেটলেট ব্যবহার করব। লিউকো রিডিউসড সেটা প্লেটলেট হতে পারে অথবা এখানে প্লেটলেটের সাথে আলোচনা হচ্ছে লিউকো রিডিউস প্লেটলেট, কিন্তু এটা থ্রেশহোল্ড ব্লাডের ক্ষেত্রে প্রযোজ্য। এটা আমরা যদি হচ্ছে চিন্তা করি যে প্লেটলেট কনসেন্ট্রেট র্যান্ডম বা অ্যাফিনিটি যার কাছ থেকে দিব সেই ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, এটা করা যেতে পারে। আর আমরা যদি ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ কে প্রিভেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ইরেডিয়েশনে আশ্রয় নিতে হবে। তাহলে লিউকো রিডাকশন একটা বিষয়, আর একটা হচ্ছে ইরেডিয়েশন, দুইটারই কি থাকছে, কিছু নির্দিষ্ট ইন্ডিকেশন থাকছে। তারপরে আমরা লিউকো রিডাকশন কিভাবে আসলে করতে পারি সেটার সামান্য কিছু আমরা এখানে বোঝার চেষ্টা করব। এটা সাধারণত আমরা দুইটা ভাগে, একটা হচ্ছে যে প্রি স্টোরেজ লিউকো রিডাকশন, আর একটা হচ্ছে বেডসাইড ফিল্ট্রেশন। প্রি স্টোরেজ কথার মিনিং আমরা এখানে বুঝতে পারছি যে স্টোর করার আগেই যদি হচ্ছে কি আমরা সেটাকে সেখান থেকে লিউকোসাইটটাকে বাদ দিতে পারি, তাহলে ফিল্ট্রেশন প্রায়র টু কম্পোনেন্ট স্টোরেজ, আমরা আগে এটাকে ফিল্ট্রেশনের মাধ্যমে আলাদা করে ফেলবো। অথবা আমরা তখন করতে পারলাম না, আমরা এটাকে স্টোরেজে নিয়ে গেলাম অথবা সরাসরি ট্রান্সমিশনে চলে গেলাম, তাহলে তখন আমরা কি করব, বেডসাইড ফিল্ট্রেশন। তাহলে দুইটাই ফিল্ট্রেশন মেথড, একটা প্রায়র টু স্টোরেজ আর একটা হচ্ছে বেডসাইড। For apheretic derived platelet, liquid reduction is often performed by cell separation during the apheresis collection. Cell separation during the apheresis collection for whole blood. তাহলে apheresis collection যখন আমরা করছি তখন কি হচ্ছে, একই সাথে আমরা মেশিনের যে সেপারেশন যে পদ্ধতি বা প্রক্রিয়া, সেটার মাধ্যমে আমরা কি করছি, লিউকো রিডাকশন করতে পারছি। আর হোল ব্লাড যদি হয়, তাহলে ফর হোল ব্লাড ডেরাইভ প্লেটলেট and RBC, লিউকো রিডাকশন ইজ পারফর্মড ইউজিং এ থার্ড জেনারেশন লিউকো রিডাকশন ফিল্টার্স। আমরা ব্লাড ব্যাগের সাথে সাধারণত যে ট্রান্সফিউশন সেট ব্যবহার করি সেটাও কিন্তু একটা ফিল্টার ব্যবহার করে, কিন্তু দিস ফিল্টার ইজ রাদার প্রিমিটিভ। আমরা এখানে আরো কি করব, আরো মডিফাইড ফিল্টার যদি ব্যবহার করতে পারি, which are commercially available as an integral part of whole blood collection set, অনেক সময় সেটের সাথেই আসে, অথবা সেপারেট স্টেরাইল ডক ডিভাইস, আমাদের পৃথকভাবে আমরা এটাকে কিনে ব্যবহার করতে পারি, যদিও এটা তুলনামূলকভাবে একটু কস্টলি। এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে লিউকো রিডাকশন ফিল্টার ইন ইউজ। এখানে ব্লাড ব্যাগটা ছিল, ব্লাড ব্যাগের সাথে আমরা এখানে একটা লিউকো রিডাকশন ফিল্টারকে অ্যাড করেছি
এবং এখন ব্লাডটা এই লিউকো রিডাকশন ফিল্টারের ভিতর দিয়ে যখন পাস হয়ে যাবে তখন হচ্ছে আপনার তুলনামূলকভাবে ডাব্লিউবিসি গুলি বা যে লিউকোসাইট গুলি থাকবে সেগুলি হচ্ছে এখানে ট্র্যাপড হয়ে যাবে এবং এটা ফিল্টার্ড হয়ে লিউকোসাইট ফ্রি ব্লাড যেটা সেটা হচ্ছে গিয়ে পেশেন্ট পাবে। সো এটা আমরা একটা ফিল্টারের উদাহরণ দেখলাম। ক্রস ম্যাচিং স্ট্র্যাটেজি বিফোর প্লেটলেট ট্রান্সফিউশন। তো আসলে ক্রস ম্যাচিং প্লেটলেট ক্রস ম্যাচিং এর যে বিষয়গুলি এগুলি আমাদের দেশে এখন পর্যন্ত আসলে সেভাবে এস্টাবলিশ না। বিভিন্ন কারণে আসলে সেটা এস্টাবলিশমেন্ট এখন পর্যন্ত সম্ভব হয়নি। তো অদূর ভবিষ্যতে সেগুলি ধীরে ধীরে সব ইনস্টিটিউশনে সম্ভব হবে, এটা আশা করা যায়। কিন্তু তাহলে বেসিক নিয়ম কি হবে, আমরা এই ক্ষেত্রে তাহলে কি করব বা কিভাবে আমরা দেওয়ার চেষ্টা করব? তো এক্ষেত্রে আমরা বলছি যে প্লেটলেট এক্সপ্রেস এভিও অ্যান্টিজেন অন দেয়ার সারফেস অ্যাজ ওয়েল অ্যাজ এইচএলএ ক্লাস 1 অ্যান্টিজেন, দে ডু নট এক্সপ্রেস রেসাস অর এইচএলএ ক্লাস 2 অ্যান্টিজেন। তাহলে প্লেটলেটের গায়ে যে অ্যান্টিজেন গুলি থাকছে তাদের মধ্যে কিছু এভিও অ্যান্টিজেন এক্সপ্রেশনও থাকছে, পাশাপাশি এইচএলএ ক্লাস 1। সুতরাং যদি আমরা এবিও এবং এইচএলএ কম্প্যাটেবল প্লেটলেট দিতে পারি তাহলে দে অ্যাপিয়ার টু কজ এ গ্রেটার প্লেটলেট কাউন্ট ইনক্রিমেন্ট ইন দ্য রেসিপিয়েন্ট অ্যান্ড they can be used to improve the responses in patients who have become refractory to platelet transfusion due to alloimmunization. তাহলে অ্যালিউমিনাইজেশন হওয়ার পিছনে প্রধান কারণই কিন্তু হচ্ছে যে এইখানে আমাদের যে অ্যান্টিজেন গুলি থাকছে বা যে এইচএল এর বা এবিওর সাথে রিলেটেড, তাহলে এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে সেটা কম্পিটেবল না করে যদি আমরা প্লেটলেট দেই তাহলে সেই কম্পিটেবল না করে প্লেটলেট দেওয়ার কারণে অ্যালুমিনাইজেশন হতে পারে এবং যেটা আলটিমেটলি প্লেটলেটের রিফ্রেক্টরিনেস করতে পারে। তো সুতরাং আমরা যদি রিফ্রেক্টরিনেসকে এড়াতে চাই এবং বেটার রেসপন্স পেতে চাই, গ্রেটার প্লেটলেট কাউন্ট পেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এবিও, রেসাস, এইচএলএ তিনটাই ম্যাচ করা উচিত। এখানে রেসাস আমরা আপনারা বলতে পারেন যে আমরা এখানে বলছি যে ডু নট এক্সপ্রেস রেসাস, তাহলে আমরা রেসাস কেন করবো বা গুরুত্ব কি? আসলে এটাও বলা কিন্তু হচ্ছে যে প্লেটলেট কনসেন্ট্রেট যেটা আমরা তৈরি করে দিচ্ছি, ওয়েদার ইট ইজ ফ্রম র্যান্ডম ডোনার অর ফ্রম এ সিঙ্গেল ডোনার, সেটার সাথে কি মিনিমাম অ্যামাউন্টে হলেও রেড সেল থাকতে পারে। এবং যেহেতু রেড সেল থাকতে পারে সেখানে কিন্তু আপনার রেসাসটাও তখন ইম্পর্টেন্ট। তাহলে এবিও, রেসাস, এইচএলএ তিনটেই যদি আমরা ম্যাচ করতে পারি আমাদের সেই ক্লিনিক্যাল সেটিং, সেই ল্যাবরেটরি সেট আপ যদি থাকে বা সেই ফিজিবিলিটি থাকে তাহলে দিস ইজ বেস্ট। আচ্ছা, যেহেতু নেই অনেক জায়গাতেই, তাহলে আমরা আপাতত কি করছি, শুধুমাত্র এবিও এবং রেসাস এই দুইটাকে আমরা হচ্ছে কম্পিটিবিলিটি দেখার চেষ্টা করছি। Although platelets do not express rhesus antigen, platelet product contains small numbers of red blood cell which could be rhesus incompatible with the recipient, যে কথা আমরা গত স্লাইডে বলে আসলাম। Thus, when women of childbearing age receive a platelet transfusion, platelet from a rhesus negative donor are given to a rhesus negative recipient to prevent alloimmunization and hemolytic disease of the newborn. তাহলে হচ্ছে যে সহজ কথা হচ্ছে রেসাস নেগেটিভ দিয়ে হচ্ছে কি ট্রান্সফিউশন করা বেটার, তাহলে আর হচ্ছে আপনার অ্যালুমিনাইজেশন বা হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন এগুলি হওয়ার চান্স কম থাকবে। ইনফিউশন রেট বা আপনি কিভাবে দিবেন এটা, ইনফিউশনের বিষয়টা তো এটা আসলে আমরা যখন হসপিটালগুলিতে কাজ করব, আমাদের যখন ট্রান্সফিউশন দিতে হবে সেই সময় কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। যে আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন হচ্ছে ডোনার কাছ থেকে নিচ্ছি, যে আমরা 4 জন বা 5 জন বা 6 জন ডোনার কাছ থেকে নিয়ে প্রসেসিং করছি অথবা একজনের কাছ থেকে নিচ্ছি, যেটাই আমরা করি না কেন উভয় ক্ষেত্রে আমরা কি বলছি, ইনফিউশন অফ প্লেটলেট কনসেন্ট্রেট শুড বি স্টার্টেড as early as possible after being delivered from blood bank। তাহলে ব্লাড ব্যাংক থেকে ডেলিভারি করার পরে কিন্তু আসলে এখানে অপেক্ষা করার কোনো রকম সুযোগ নেই। আমি আগেও বলেছি যে এখান থেকে আমরা ডেলিভারি করার পরপরই ওয়েদার ইট মাস্ট বি ট্রান্সফিউজড অর ইট মাস্ট বি স্টোরড, এই দুইটার বাইরে কোনো অপশন নেই। এই দুইটার যে কোনো একটা করতেই হবে। তাহলে শুড বি স্টার্টেড, শুড বি, এটা শুড বি স্টার্টেড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তাহলে হচ্ছে যখনই হচ্ছে পেশেন্টের রিলেটিভরা বা হচ্ছে যেই থাকবেন হচ্ছে দায়িত্বপ্রাপ্ত, যখনই হচ্ছে প্লেটলেট কনসেন্ট্রেট ওয়ার্ডের বেড পর্যন্ত পৌঁছালো তখনই এটাকে ট্রান্সফিউশন ব্যবস্থা করতে হবে। এখানে যত আপনি ওয়েট করবেন তত হচ্ছে উই লস দ্য প্লেটলেটস। কারণ প্লেটলেট কি হয়, এটা এটার মধ্যে হচ্ছে গিয়ে অ্যাডিশন হবে, তার হচ্ছে প্লেটলেট ক্লট ধীরে ধীরে ফর্ম হয়ে যাবে আপনার এই ব্লাড ব্যাগের মধ্যেই। হ্যাঁ, তারা একত্রে হয়ে যাবে এবং তারা হচ্ছে কনজাম্পড হয়ে যাবে, ইউজড আপ হয়ে যাবে।
হ্যাঁ? সুতরাং এটা দেরি করা যাবে না এবং এটাকে যখনই আমরা ব্লাড ব্যাংক থেকে ট্রান্সফিউশন মেডিসিন ডিপার্টমেন্ট থেকে আমরা এটাকে ওয়ার্ডে নিয়ে যাচ্ছি, আমরা এটাকে কি করব? শেকিং এ রাখার চেষ্টা করব। এটাকে আ থ্রেশহোল্ড ব্লাড এর ক্ষেত্রে যেমন শেকিং এর ইম্পোর্টেন্স নাই, এখানে কিন্তু একটু শেকিং এ রাখার ইম্পোর্টেন্স আছে। এটা একটু আ শেক করতে হবে। শেক করতে, করতে নিয়ে যেতে হবে এবং এমনকি যতক্ষণ পর্যন্ত এটা ব্যবহার করা না হচ্ছে এটাকে একটু শেকিং এর মধ্যে রাখার চেষ্টা করতে হবে। যেটাকে আমরা যে স্টোরেজ ফর্মে হচ্ছে অ্যাজিটেশন বা বলছি যে প্লেটলেট অ্যাজিটেটর, এটা অ্যাজিটেট করা হচ্ছে। For an average sized adult, 6 to 4 units of pool platelet or 1 apheresis unit of platelet is transfused over approximately 20 to 30 minutes. তাহলে আমরা এটাকে 20 থেকে 30 মিনিট সময়ের মধ্যে, তাহলে আমরা 4 to 6 ইউনিটের মধ্যে আগে হিসাব দেখে এসেছি যে 50 থেকে 70 ml এর মতো হচ্ছে প্লেটলেট প্লাজমা থাকছে, যার মধ্যে প্লেটলেটটা আমরা রাখছি। তাহলে যদি সেটা হয় তাহলে আমাদের হচ্ছে 6 ইউনিটের মধ্যে মোটামুটি হচ্ছে 300 ml এর মতো থাকবে। তো আমরা কিন্তু বলছি যে এটাকে আমরা চেষ্টা করব কতক্ষণের মধ্যে approximately 20 to 30 ইউনিটস এর মধ্যে। এই যে পুল যেটা বা একটা FACC ইউনিটও মোটামুটি 200 ml এর মতো, এটাকে আমরা তাহলে 20 থেকে 30 মিনিট সময়ের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করব। তাহলে 200 ইউনিট যদি আমরা 20 মিনিটের মধ্যে হচ্ছে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের মোটামুটি 10 ml পার মিনিট এইভাবে হচ্ছে এটাকে ট্রান্সফিউজ করতে হবে। তো এটা অলমোস্ট একটা রানিং স্পিডের মতো বা তার কাছাকাছি। তাহলে এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। Patients at risk for transfusion associated circulatory overload can be transfused at a slower rate. তাহলে হচ্ছে যেমন একটা উদাহরণ আমরা দিই যে আ একটা পেশেন্ট তার হয়তো কার্ডিয়াক ফেলিউর আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি তাকে র‍্যাপিড এখানে প্রায় 200 ml এর মতো আ প্লাজমা হচ্ছে তাকে একসাথে দেই, তাহলে হয়তো এখানে একটু মানে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড সার্কুলেটরি ওভারলোড হওয়ার চান্স থাকবে। তো তার ক্ষেত্রে আমরা কি করব? তুলনামূলকভাবে স্লোয়ার রেটে দেওয়ার চেষ্টা করব। কাউন্ট ইনক্রিমেন্ট এটা হচ্ছে মানে ফলাফল, সহজ কথা যে আমরা দিচ্ছি হচ্ছে যে থ্রম্বোসাইটোপেনিয়ার জন্য প্লেটলেট দিচ্ছি এবং আমাদেরকে আল্টিমেটলি আউটকামটাও কিন্তু আ উম জানা থাকা উচিত যে আমরা আসলে কি চাচ্ছি এই প্লেটলেট দেওয়ার বিনিময়ে। তো আমরা ফলোইং এ প্লেটলেট ট্রান্সফিউশন, the platelet count should rise with a peak at 10 minutes to 1 hour and a gradual decline over 72 hours. তাহলে আমরা যে প্লেটলেট দিচ্ছি সেটা মোটামুটি 10 মিনিটের মধ্যেই সেটা কাউন্টটা পিকে চলে যাওয়ার কথা এবং সেটা পরবর্তী 72 ঘন্টার মধ্যে ডিক্লাইন করবে। The general rule of thumb is that transfusion of 6 unit of pooled platelet or 1 apheresis unit should increase the platelet count by approximately 30,000 বা কোনো ক্ষেত্রে বলা হয় 50,000, তো 30,000 to 50,000 per microliter in an adult of average size. তাহলে আপনি যখনই 6 ইউনিট পুল দিচ্ছেন বা 1 ইউনিট হচ্ছে অ্যাফেরিটিক দিচ্ছেন, তখন এটা কমপক্ষে 30 থেকে 50,000 পর্যন্ত এটাকে বাড়তে হবে পার মাইক্রোলিটারে। যদি বাড়ে তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের টার্গেট বা এটার জেনারেল রুল অফ থাম্ব। এখন রিফ্রেক্টরিনেস কাকে বলছে? এটার একটা ডেফিনিশন আমরা বলছি যে প্লেটলেট ট্রান্সফিউশন রিফ্রেক্টরিনেস ইজ দ্য রিপিটেড ফেইলিউর টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড লেভেল অফ ব্লাড প্লেটলেট ইন এ পেশেন্ট ফলোইং এ প্লেটলেট ট্রান্সফিউশন। At least increase of 10,000 platelet per microliter after transfusion of an appropriate dose of platelet. তাহলে এটা তফাৎটা কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে যে আমাদের টার্গেট ছিল যে বাড়বে 30 থেকে 50,000। তা না হয়ে এখানে দেখা যাচ্ছে যে 10,000 platelet per microliter after transfusion of an appropriate dose of platelet হওয়ার কথা মিনিমাম at least এটা হচ্ছে সর্বনিম্ন at least হওয়ার কথা। সেটুকু আমাদের হচ্ছে না। এবং সেটা কি হচ্ছে? রিপিটেড ফেইলিউর টু অ্যাচিভ, রিপিটেডলি ফেইলিউর হচ্ছে। রিপিটেড ফেইলিউর টু অ্যাচিভ দ্য ডেজার্ট লেভেল। তাহলে 30 তো দূরের কথা, এখানে আমরা কি করতে পারছি না? কমপক্ষে 10,000 ও যে আমাদের ইনক্রিমেন্ট হওয়া, এট লিস্ট ইনক্রিজ হওয়া, সেটাও সম্ভব হচ্ছে না। কেন এটা গুরুত্বপূর্ণ? এই প্লেটলেট রিফ্রেক্টরিনেস জানাটা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ? তো আমরা অলরেডি এখানে বলেছি যে বা আমরা জানিও যে আমরা যেসব ইন্ডিকেশন এ প্লেটলেট দিচ্ছি তার মধ্যে কিন্তু বেশ কয়েকটা গ্রেভ ইন্ডিকেশন আছে। যেমন ধরেন আ আপনার হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। এটা মোটামুটি হচ্ছে একটা গ্রেভ কন্ডিশন। বা
আমরা যদি হচ্ছে কি ম্যাসিভ ট্রান্সফিউশনের সময় দিই, এখানেও হচ্ছে প্রচুর ব্লাড লাগছে এবং তার মধ্যেও আপনি তো সেই সময় হচ্ছে প্লেটলেট দিচ্ছেন। এবং সেই যদি এমন হয় যে ম্যাসিভ ট্রান্সফিউশনে তো আমরা সাধারণত ম্যাসিভ ব্লিডিং এর জন্য দিয়ে থাকি। তো সেক্ষেত্রে থ্রম্বোসাইটোপেনিয়া হলে কিন্তু কি হবে, সে ব্লিডিং চেক দেওয়া আরো কঠিন হয়ে যাবে। এবং তার পাশাপাশি যদি এমন হয় যে প্লেটলেট রিফ্রেক্টরিনেস ডেভেলপ করে, তাহলে আমাদের জন্য কাজটা আরো কঠিন হয়ে যাবে। তাহলে প্লেটলেট রিফ্রেক্টরিনেস কনভার্টস ওর সার্ভাইভাল, এটা হচ্ছে পেশেন্টের জন্য হচ্ছে কি একটা তুলনামূলকভাবে একটা খারাপ খবর বা খারাপ আউটকাম হওয়ার চান্স থাকবে। ইনক্রিজ এক্সপোজার টু প্লেটলেট কনসেন্ট্রেট, এখানে হচ্ছে যত বেশি প্লেটলেট হচ্ছে এক্সপোজার হবে তত হচ্ছে গিয়ে রিফ্রেক্টরিনেস এর চান্স বাড়বে। ইনক্রিজ টাইম স্পেন্ট এট ক্রিটিক্যালি লো প্লেটলেট কনসেন্ট্রেট, মানে ব্লাডের মধ্যে হচ্ছে গিয়ে আপনার লো প্লেটলেট কনসেন্ট্রেট থাকলে তাহলে যদি যত বেশি সময় থাকবে তত হচ্ছে ব্লিডিং এর চান্স এখানে একই রকম থাকতে থাকবে। ইনক্রিজ ব্লিডিং কমপ্লিকেশন, যেহেতু হচ্ছে গিয়ে ইনক্রিজ টাইম থাকবে, এবং মোস্ট কমন ইন কেমোথেরাপি, এবং কেমোথেরাপি পেশেন্টের মধ্যে কিন্তু আমাদের এই রিফ্রেক্টরিনেস হওয়াটার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। রিফ্রেক্টরিনেস টু প্লেটলেট ট্রান্সফিউশন ক্যান বি সেপারেটেড ইনটু নন ইমিউন এন্ড ইমিউন কজ। তাহলে আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি। নন ইমিউন কজের মধ্যে যেটাই বেশিরভাগ 66% হচ্ছে আপনার এই রিফ্রেক্টরি এপিসোডই হচ্ছে নন ইমিউন কজ, যেমন সেপসিস, ফিভার, ব্লিডিং, স্প্লেনোমেগালি, ডিআইসি, গ্রাফ ভার্সাস হোস্ট ডিজিজ এবং মেডিকেশন। এরাই হচ্ছে আপনার নিয়ারলি 2/3। আর 20% অফ দ্য কেস হচ্ছে আপনার কম্বিনেশন, তার মধ্যে হচ্ছে ইমিউনও থাকবে, নন ইমিউনও থাকবে, দুই ধরনের কজই থাকবে। আচ্ছা, আর ইমিউন কজের মধ্যে থাকবে হচ্ছে ইনক্লুডস অ্যালুমিনাইজেশন টু দ্য হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন এইচএলএ অথবা প্লেটলেট স্পেসিফিক অ্যান্টিজেনের কারণে যদি হচ্ছে এই অ্যালুমিনাইজেশন এবং সেই কারণে যদি রিফ্রেক্টরিনেস হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে ইমিউন কজেস অফ অ্যালুমিনাইজেশন। অ্যালুমিনাইজেশন এবং হচ্ছে এটা হচ্ছে একটা ইমিউন কজ এবং এই কারণে হচ্ছে আপনার প্লেটলেট রিফ্রেক্টরিনেস দেখা দিচ্ছে। প্যাটার্ন কি হবে, আপনি কিভাবে এটা আলাদা করতে পারেন, এটা আমাদেরকে একটু জানা থাকাটা জরুরি, যাতে আমরা এটাকে আলাদা করতে পারলে হচ্ছে সমাধান করাটা আমাদের জন্য সহজ হবে। নন ইমিউন কজ যদি হয়, তাহলে সেক্ষেত্রে নর্মাল ইনক্রিমেন্ট এট 1 hour আফটার ট্রান্সফিউশন, নর্মাল প্লেটলেট রিকভারি উইথ রিটার্ন টু দ্য বেসলাইন কাউন্ট উইদিন 24 hours, রিডিউস প্লেটলেট সার্ভাইভাল। আমরা এর আগে স্লাইডে দেখেছি যে আমাদের এটা কমপক্ষে 72 ঘন্টা সময় ধরে এটা আস্তে আস্তে ডিকে হবে এবং এটা ফল করতে থাকবে। কিন্তু এমন যদি হয় যে 24 ঘন্টার মধ্যেই হচ্ছে গিয়ে আপনার প্লেটলেট কাউন্ট ফল করে গেল, প্রথমে হচ্ছে নর্মাল ইনক্রিমেন্ট হলো, 1 ঘন্টার মধ্যে নর্মাল প্লেটলেট রিকভারি হলো, কিন্তু রিডিউস প্লেটলেট সার্ভাইভাল, প্লেটলেটের যে বেঁচে থাকার আমাদের কথা ছিল সেটা কিন্তু থাকছে না, তাহলে বেজ লাইনে চলে আসছে 24 আওয়ার্স এর মধ্যে। ইজ টিপিক্যাল of pattern for non-immune cases of platelet refractoriness. আর অ্যালুমিন কজের ক্ষেত্রে লিটিল or no increment in platelet count, reduced platelet recovery even within 1 hour of transfusion is seen with aluminization. In general, a poor platelet increment should be demonstrated after at least 2 transfusion before entertaining the diagnosis of refractoriness. আচ্ছা, এটাকে আমরা সহজ ভাষায় বলি যে পোর ইনক্রিমেন্ট হচ্ছে যদি হয় at least 2 transfusion, তাহলে হচ্ছে কি আমরা ধরে নিব যে এটা প্রবাবলি ডিউ টু অ্যালুমিন কজ। তাহলে এটাকে আমরা একটু আলাদা জানার বা বোঝার চেষ্টা করলাম যে কিভাবে আমরা বুঝবো। তো আপনি এখানে ম্যানেজমেন্ট কিভাবে করবেন, যে যদি অ্যালুমিনাইজড পেশেন্ট হয় এবং তার ক্ষেত্রে প্লেটলেট রিফ্রেক্টরিনেস হয়, তাহলে আমরা চেষ্টা করব হচ্ছে এইচএলএ ম্যাচ প্লেটলেট দিতে। আমাদের দেশের বিচারে এখন পর্যন্ত এটা লিটল বিট ডিফিকাল্ট এন্ড কস্টলি বাট নট ইম্পসিবল। হ্যাঁ, এইচএলএ ম্যাচ প্লেটলেট দেওয়া যদি সম্ভব হয়, এইচএলএ অ্যান্টিজেন নেগেটিভ কম্পিটিবল প্লেটলেট দেওয়া যদি সম্ভব হয়, ক্রস ম্যাচ কম্পিটিবল প্লেটলেট দেওয়া যদি সম্ভব হয়, এইচপিএ হিউম্যান প্লেটলেট অ্যান্টিজেন অ্যান্টিবডিজ এগেইনস্ট প্লেটলেট, এটা আমরা দেখে যদি দিতে পারি, অথবা এবিও ম্যাচ প্লেটলেট, এটা তো ফাইনালি আছে। তাহলে এর মধ্যে হচ্ছে যে আমাদের জন্য যেটা ফিজিবল বা যেটা সম্ভব সেটা যদি আমরা দিতে পারি, তাহলে এই অ্যালুমিনাইজড পেশেন্ট গুলিকে আমাদের ম্যানেজ করা সম্ভব। আর নিচে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে, তো সেটা আসলে একটু দেখার জন্য যে ম্যাচটা এইচএল এবং এবিও দুটোই যদি হয়, তাহলে 76% হচ্ছে সাকসেসফুল প্লেটলেট ট্রান্সফিউশন। আর ম্যাচটা এইচএল এবিও ইনকম্পিটেবল অথবা মিসম্যাচ এইচএল এন্ড এবিও কম্পিটেবল, এরকম ক্ষেত্রে হচ্ছে 67%, এটা পার্সেন্টেজটা কমে আসছে। আর মিসম্যাচড এন্ড এইচএল এন্ড এবিও ইনকম্পিটেবল, সেক্ষেত্রে 46% সাকসেসফুল। তাহলে আমরা পার্সেন্টেজটা মোটামুটি দেখলাম। তাহলে এই এইচএল এবং এবিও দুটোই যদি আমরা ম্যাচ করতে পারি, সেটাই আমাদেরকে বেস্ট রেজাল্ট দিবে, 76%। ট্রিটমেন্ট অফ অ্যাক্টিভ ব্লিডিং ইন কেস অফ অ্যালুমিন প্লেটলেট রিফ্রেক্টরি কেস, যদি এমন হয় যে পেশেন্টের হচ্ছে ব্লিডিং কন্টিনিউ হচ্ছে এবং এই রিফ্রেক্টরিনেস এর কারণে,
তাহলে acute management of bleeding in patient who have alloimmune platelet refractoriness can be difficult. The most dangerous complication are intrapulmonary or intracranial hemorrhage. তাহলে এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এই ধরনের ক্ষেত্রগুলিতে কিন্তু আমাদের ব্লিডিং এর যে ম্যানিফেস্টেশন সেটা কিন্তু পেশেন্টের জন্য ডিভাস্টেটিং হতে পারে। তো সেক্ষেত্রে আমরা অপশন কি, আমরা অ্যান্টিফিব্রিনোলাইটিক এজেন্ট ব্যবহার করতে পারি, ইন্টারভেনাস ইমিউনোগ্লোবুলিন ইউজ করতে পারি, স্প্লেনেক্টমির অপশন রয়েছে, রিকম্বিনেন্ট ফ্যাক্টর 7A ইট মে বি রিজনেবল অপশন অ্যাজ এ টেম্পোরারি মেজার অ্যান্ড অর লাস্ট রিসোর্ট। তো এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এই ধরনের রিফ্রেক্টরি কেস যদি হয়, যে যেখানে অনেক প্লেটলেট দেওয়া হচ্ছে কিন্তু হচ্ছে প্লেটলেট ইনক্রিমেন্ট হচ্ছে না, তো সেই সব ক্ষেত্রগুলিতে আমরা বিকল্প হিসেবে, অথচ ব্লিডিং হচ্ছে বা ব্লিডিং এর সম্ভাবনা থাকছে, সেসব ক্ষেত্রে বিকল্প হিসেবে আমরা এই এজেন্ট গুলিকে ব্যবহার করতে পারি। আর গ্লুকোকর্টিকয়েডের আসলে এখানে তেমন কোনো রোল নাই। ইট ইজ নট ইউজফুল ইন কেস অফ ট্রিটমেন্ট অফ অ্যাকিউট ব্লিডিং ইন কেস অফ অ্যালুমিন প্লেটলেট রিফ্রেক্টরি কেসেস। তো আমরা এখানে আসলে বেশ অনেকগুলি বিষয় সম্পর্কে ধারণা নিলাম। তো আমাদের আজকের বেসিক যে আমরা জিনিসগুলি আলোচনা করতে চেয়েছিলাম সেগুলি আমরা মোটামুটি এখানে আলাপ করেছি, এবং এর পাশাপাশি হচ্ছে আরেকটা বিষয় আরেকটু হচ্ছে গিয়ে বলা জরুরি, সেটা হচ্ছে যে এই যে চলমান আম, যে সময়গুলি যাচ্ছে, আমরা গত বছর যেমন হচ্ছে ডেঙ্গুর আউটব্রেক যেটা ছিল সেটাকে হচ্ছে কি আমরা সেই সময় আমাদের যদিও সেভাবে প্লেটের কনসেন্ট্রেট প্রয়োজন পড়েনি, কিন্তু তারপরেও বিভিন্ন সেন্টার গুলিতেই হচ্ছে দেখা গেছে যে তুলনামূলকভাবে প্লেটলেটের চাহিদা অন্য সময় চেয়ে বৃদ্ধি পেয়েছিল, এবং আমরা সেটা বিভিন্নভাবে দেওয়ার চেষ্টাও করেছিলাম। তো থিওরিটিক্যাল আলাপ যেটুকু হয় সেটুকু হলো, আমরা প্র্যাকটিক্যাল কিছু জিনিস আরেকবার একটু বলার বা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে যখন রিকুইজিশন গুলি দেওয়া হয় তখন যত্ন সহকারে রিকুইজিশন দেওয়া, এবং হচ্ছে এটা আগে জানা থাকা যে আমরা মানে কার ইন্ডিকেশন, কোন ইন্ডিকেশনে কতটুকু হচ্ছে গিয়ে চাচ্ছি, কিভাবে চাচ্ছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ একটা যে বিষয় হচ্ছে যে সবসময় বিপদ আসলে বলে কয়ে আসছে না, এবং আপনি হঠাৎ যখন একটা পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্লেটলেটের কনসেন্ট্রেট আনার জন্য হচ্ছে রিকুইজিশন দেওয়া হয়, তারা অনেক সময় বুঝে উঠতে পারে না যে কত মানে কিভাবে ডোনার জোগাড় করবে, কাদেরকে জোগাড় করবে, কোন রেঞ্জ থেকে এটা আসলে ভালো হবে, মানে এইজ রেঞ্জ থেকে আসলে ভালো হবে, বা আদবে এখানে কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা, এগুলো কিন্তু আসলে অনেক সময় আমরা সেভাবে গাইডলাইন দিতে পারি না। তো সহজ কথা হচ্ছে যে র‍্যান্ডম ডোনার প্লেটলেট আমরা চেষ্টা করব কিছুটা হলেও এড়ানোর জন্য। কারণ হচ্ছে একজন ডোনারের কাছ থেকে হচ্ছে আমরা যখন থ্রেশহোল্ড ব্লাড ড্র করব, তখন হচ্ছে তিনি কিন্তু পরবর্তী ৪ মাসের জন্য আর ব্লাড ডোনেশন এ এলিজিবল থাকছেন না। আ এ এবং কোনটাই আমরা আসলে ওইভাবে তার কাছ থেকে মানে নিতে চাচ্ছি না। এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে। যদিও প্লেটলেট হয়তো ১ মাস পরে নেওয়া সম্ভব আফটার 4 উইকস। কিন্তু তারপরেও হচ্ছে অনেক ক্ষেত্রে এটা একটা জেনারেল আইডিয়া যে একবার রক্ত দিলে ৪ মাসের মধ্যে রক্ত দেওয়া যায় না। তো সুতরাং এটাও একটা বিষয় আ যিনি ডোনার তার বোঝার। তো সেক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল ডোনার প্লেটলেট যদি আমরা হচ্ছে আ তার কাছ থেকে নিতে পারি, তাহলে সেটা তুলনামূলকভাবে ভালো, এবং তার কাছ থেকে প্রয়োজনে আমরা আবার 2 উইকস এর মধ্যেও প্রয়োজনে অ্যাফেরিটিক প্লেটলেট নিতে পারবো, এবং এটা তার ওয়েল বিং এ কোনো সমস্যা করবে না। কিন্তু এখানে একটা কোয়েশ্চেন রয়ে যাচ্ছে যে এই ডোনার গুলির কি কোনো প্রি-রিকুইজিট আছে কিনা? যে আমরা যাদের কাছ থেকে অ্যাফেরিটিক প্লেটলেট নিবো তাদের মানে কোনো হচ্ছে প্রি-রিকুইজিট আছে কিনা? তো আমরা খুব সহজভাবে মনে রাখার চেষ্টা করি। বেসিক একজন ডোনারের যেসব ক্রাইটেরিয়া থাকা দরকার সেগুলি সবই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে। যেমন ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত বয়সের যে সীমারেখা এটা থাকবে। তার নরমাল পালস, নরমাল ব্লাড প্রেশার, এই জিনিসগুলি থাকতে হবে। তার হচ্ছে ডোনেশন এর ব্যাপারে আমরা ডেফারেল এর যে কথাগুলিতে ইতিপূর্বের ক্লাসগুলিতে আলোচনা করেছিলাম সেগুলিও হচ্ছে এখানে কার্যকর থাকবে। পাশাপাশি অ্যাফেরিটিক প্লেটলেট যারা দিবেন তাদের ক্ষেত্রে হচ্ছে ওয়েটটা একটু বেশি থাকা ভালো। কারণ হচ্ছে এখানে আমরা নরমাল থ্রেশহোল্ড ব্লাড নেওয়ার ক্ষেত্রে যেখানে ৫০ কেজির একটা মোটামুটি বার আ ঠিক করে নিয়েছি। এখানে কিন্তু তাদের ওয়েট অ্যাফেরিটিক প্লেটলেট ডোনারদের ওয়েট কিন্তু ৬০ কেজি হলে ভালো হয়। তুলনামূলকভাবে ৬০ কেজি হলে ভালো হয়। এবং আ এবং যেহেতু হচ্ছে অ্যাফেরিটিক প্লেটলেট কালেকশন করার যে প্রসিডিওর, সেই প্রসিডিওর কিন্তু সময় সাপেক্ষ। আমরা যখন অ্যাফেরিটিক মেশিনে হচ্ছে গিয়ে একজন ডোনারকে কানেক্ট করি, এবং সেখান থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট আউটকাম আসা পর্যন্ত অনেক সময় এটাকে
4 থেকে 6 সাইকেল পর্যন্ত, কোনো ক্ষেত্রে 8 সাইকেল পর্যন্ত এই রোটেশনের ব্যাপারটা ঘটে। এবং প্রত্যেকটা টাইম লেংথ যদি আমরা মোটামুটি যোগ করি তাহলে দেখা যাবে যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময়কাল তাকে এই FASIS মেশিনের সাথে সংযুক্ত থাকতে হবে। তো এইজন্য এই ক্ষেত্রে কিন্তু একটা ভালো ভেইন থাকা খুব জরুরি। যে মানে ভালো এবং স্টাউট ভেইন, যে ভেইন হচ্ছে একটা হচ্ছে হোয়াইট বোন নিডল, যেহেতু হচ্ছে গিয়ে এটা ব্যবহার হয়, এবং এই হোয়াইট বোন নিডল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু এখানে আ ইনসার্ট করা থাকে। এবং এখান দিয়ে হচ্ছে গিয়ে ব্লাডটা আ আ FASIS মেশিনে ইন হয় এবং আউট হয়। তাহলে আ এটা একটু মাথায় রাখতে হবে যে তাকে তার ওজন একটু বেশি হওয়া বাঞ্ছনীয়, এবং ভেইন যেন স্টাউট ভেইন হয়, ক্লিয়ারলি ভিজিবল হয়, এবং সেটাকে সহজে ফিক্স করা যায়, এবং সেটা যেন মোটামুটি ১ থেকে ১.৫ ঘন্টা একই জায়গায় থাকে, এরকম একটা প্লেসমেন্ট এ বা এরকম ভাবে থাকে। যদি একটা দেখা গেল যে ভেইন ভালো ভিজিবল, কিন্তু সেটা আমাদের অ্যাপ্রোচ করা একটু হয়তো সেটা বনি সারফেস এর উপরে বা তার আশেপাশে একটু কষ্ট হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে সেই ভেইন কিন্তু বাদ দিতে হবে। তাহলে FASIS FAT প্লেটলেট দেওয়ার ক্ষেত্রে কিন্তু ভেইন এর প্লেসমেন্ট যেখান থেকে আমরা নিব সেটাও কিন্তু ইম্পোর্টেন্ট। এই কারণেও কিন্তু অনেক সময় আমরা ডোনারকে বাদ দিতে পারি বা প্রয়োজনে বাদ দিয়ে থাকি। কারণ হচ্ছে যে এই দেখা গেল যে প্রসিডিউর শুরু করার পরে এটা ফেইলিউর হলে সেক্ষেত্রে এটা কিটটাও নষ্ট হয়, এবং ডোনারের যে একটা আম তার দেওয়ার যে একটা অ্যালট্রুইজম থাকে অনেক সময় বা ইচ্ছা থাকে, সেটাও অনেক সময় বাধাগ্রস্ত হয়। তিনি এ ব্যাপারে ভয় পেতে পারেন। ভবিষ্যতে হয়তো নাও দিতে পারেন। সুতরাং এগুলিও একটু মাথায় রাখতে হবে যে ওয়েট এবং তার যে ভেইনে হচ্ছে গিয়ে অ্যাফেরেসিস এর নিডল ইনসার্ট করা হবে সেটা যেন একটা ভালো প্লেসমেন্ট এর মধ্যে থাকে। এছাড়া অন্যান্য বেসিক যে রুলস অ্যাজ এ ব্লাড ডোনার, থ্রেশহোল্ড ব্লাড ডোনার হিসাবে যে রুলস সেগুলি আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। এবং এছাড়া আসলে ওরকম কোনো কন্ট্রাইন্ডিকেশন এখানে নাই। তিনি জেনারেল কাজ যেগুলি প্রতিদিনের দৈনন্দিন কাজ যেগুলি, সেগুলি কাজ উনি করতে পারবেন। ভারী কাজ আপাতত হচ্ছে যেদিন তিনি প্লেটলেট দিবেন সেদিনটা কোনো হেভি ওয়ার্ক না করতে পারলেই ভালো হয় তুলনামূলক বিচারে। আচ্ছা, আর যেটা হচ্ছে র‍্যান্ডম ডোনারের ক্ষেত্রে হচ্ছে টিপিক্যাল আমাদের টিপিক্যাল যে আমরা থ্রেশহোল্ড ব্লাড কালেক্ট করার জন্য হচ্ছে কি ডোনার যে ক্রাইটেরিয়া আমরা ব্যবহার করি সেই একই ক্রাইটেরিয়া আমরা র‍্যান্ডম ডোনার প্লেটলেটের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে এইটা গেল ১। ২ নাম্বারে আমরা একটা জিনিস বলার চেষ্টা করেছি যে যেই প্লেটলেটটা কালেকশন করা হলো সেই প্লেটলেটটাকে আমাদের ইমিডিয়েটলি উই শুড টেক এ ডিসিশন যে whether it would be utilized or not। তাহলে এটা হচ্ছে আরেকটা ইম্পোর্টেন্ট ইস্যু যে আমি এটাকে কি করব? আমি কি এখনই এটা ট্রান্সফিউশন দেওয়ার মতো সুযোগ আমার আছে কিনা? এটাকে ওয়ার্ডে নিয়ে রেখে দেওয়ার, ফেলে রাখার কোনো সুযোগ কিন্তু নেই। হ্যাঁ? এবং নরমাল কোনো রেফ্রিজারেটরে ঢুকার তারও কোনো সুযোগ নেই। এটাকে আপনি হচ্ছে মানে শুধু নিয়ে রেখে দিবেন কিন্তু ইউজ করবেন না। সেক্ষেত্রে কিন্তু এটা কি হবে? এটা আ ইট উইল বি অফ নো ভ্যালু। আপনি ভাববেন যে আপনি প্লেটলেট দিচ্ছেন একটা হয়তোবা একটা মানে ভালো সেন্টার থেকে বা কোনো প্রাইভেট সেন্টার থেকে আপনি হয়তো ১৫-২০ হাজার টাকা দিয়ে একটা সিঙ্গেল ডোনার অ্যাফিনিটি প্লেটলেট নিয়ে গেলেন এবং আশা করলেন যে আপনার পেশেন্টের প্লেটলেট ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ ইনক্রিমেন্ট হবে। কিন্তু দেখা গেল যে হলো না। হ্যাঁ? হওয়া তো দূরের কথা, আরো হচ্ছে কমে গিয়েছে। এরকম সিচুয়েশন অনেক সময় পড়া যাচ্ছে। তো সেক্ষেত্রে মাথায় রাখতে হবে যে অবশ্যই এটাকে নিয়ে আসার সাথে যারা নিয়ে যাবেন, যারা ট্রান্সপোর্ট করবেন তারা, এবং যারা এটাকে ব্যবহার করবেন, যারা ট্রান্সমিশন এর বিষয়টা দেখাশোনা করবেন তারা। তাহলে উভয় ক্ষেত্রে আমাদেরকে প্রম্পট ডিসিশন দিতে হবে। এখানে রাখার কোনো সুযোগ, অন্য কোনো জায়গায় কোনোভাবে রাখার কোনো সুযোগ নেই। এবং এই ট্রান্সপোর্ট এর পিরিয়ডে আপনি যে মানে একটা ব্লাড ব্যাংক থেকে নিয়ে যাওয়ার সময়, ওয়ার্ডে নিয়ে যাওয়ার সময় পর্যন্ত এটুকুও যদি প্রয়োজন পড়ে তাহলে এটাকে কি করতে হবে? হেজিটেশন বা শেকিং এরকম হচ্ছে একটু করতে হচ্ছে নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে যে তা যদি আমরা না করি তাহলে এখানে প্লেটলেট অ্যাগ্রিগেশন হতে পারে। এবং অ্যাগ্রিগেশন হলে তখন হচ্ছে এটা একটা সমস্যা তৈরি করবে, এবং এটাও প্লেটলেটের টোটাল কাউন্ট কে কমিয়ে দিবে। আচ্ছা, যদি আপনি ইউজ না করেন যে না আমার এখন ইউজ করার সুযোগ নেই, এটা আমি হচ্ছে কালেক্ট করে রাখবো, এটা আমি পরে সময় ব্যবহার করব। তাহলে হচ্ছে কি এটাকে সাথে কি করতে হবে? যেখানে প্লেটলেট এজিটেটর মেশিন আছে, তাহলে সেখানেই কেবলমাত্র হচ্ছে আপনি এটাকে স্টোর করতে পারবেন। নট ইন এ নরমাল ব্লাড ব্যাংক রেফ্রিজারেটর অথবা নট ইন এনি মাইনাস ফ্রিজ। এই ২ টার কোনটাতেই কিন্তু প্লেটলেট রাখা যাবে না। প্লেটলেট রাখার জন্য আলাদা মেশিন আছে, সেটাকে আমরা বলছি প্লেটলেট এজিটেটর মেশিন বা প্লেটলেট এজিটেটর ফ্রিজ, যেভাবে আপনি বলেন না কেন। সেখানে ২০ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে উইথ এজিটেশন, কন্টিনিউয়াস এজিটেশন এটা ৩ থেকে ৫ দিন পর্যন্ত থাকবে। তাহলে কোন প্লেটলেট যদি ৫ম দিন পর্যন্ত এটা কালেকশন করা হয়ে থাকে এবং সেটা যথাযথভাবে স্টোরেজে থেকে থাকে, এবং সেটা যদি আপনি পেয়ে থাকেন রিকুইজিশন এর বরাবরে, তাহলে কিন্তু আপনি সেটা ব্যবহার করতে পারেন। ইটস ওকে। এটা বলা যাবে না যে ফ্রেশলি কালেক্ট করে নিয়ে আসেন।
সঠিকভাবে স্টোর করা প্লেটলেট উইথ এজিটেশন, সেটা কিন্তু প্লেটলেটের গুণগত মান অবশ্যই ঠিক থাকবে। সে এখানে কিন্তু বলা যাবে না যে এটা 5 দিন আগে ড্র করা বা এটা 3 দিন আগে ড্র করা, এটা ব্যবহার করা যাবে না, এটা যেন না হয়। আমরা অনেক সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হই। তাহলে এটা আমাদেরকে এই টাইম লিমিটের মধ্যে সঠিকভাবে স্টোর হয়ে থেকে থাকলে তাহলে এটা আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, আর আমরা বলেছি যে যদি সম্ভব হয় লিউকোসাইড রিডাকশন ফিল্টার ব্যবহার করার জন্য। তো লিউকোসাইড রিডাকশন ফিল্টার পৃথকভাবে কিনতে গেলে এটাও একটু খরচের প্রশ্ন থাকে। তো সম্ভব হলে ব্যবহার করা উচিত। যেহেতু এখানে প্লাজমা প্রোডাক্ট প্লাজমার সাথে মিক্স করে যে প্লেটলেট দেওয়া হচ্ছে। আচ্ছা, তা যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের ট্রান্সমিশন সেট যেটা, সেই ট্রান্সমিশন সেট আমরা ব্যবহার করব এবং প্রাপ্ত যে প্লেটলেট সেটাকে আমরা একই সাথে হচ্ছে রেডি করবো। আপনি যদি মানে স্যালাইন স্ট্যান্ডে রেডি করেন তাহলে আপনি 4 ইউনিট পেলেন বা 6 ইউনিট পেলেন র্যান্ডম ডোনার, তাহলে আপনি 6টাকে একই সাথে আপনি হচ্ছে স্যালাইন স্ট্যান্ডে রাখবেন এবং মানে মোটামুটি হচ্ছে আমরা বলেছি যে আপনাকে 20 থেকে 30 মিনিট সর্বোচ্চ এর মধ্যে আপনাকে ট্রান্সফিউজ করে এটা কমপ্লিট করতে হবে এই পুরা ইউনিট, সেটা সিঙ্গেল ডোনার হোক অথবা 4 to 6 ইউনিট হোক। দেন আপনাকে কি করতে হবে, এই মোটামুটি 200 থেকে 300 ml যে প্লাজমা সেটাকে আপনাকে 20 থেকে 30 মিনিট সময়ের মধ্যে অবশ্যই কমপ্লিট করতে হবে ট্রান্সফিউজ করে। এর বেশি আমরা কি করতে পারবো না, অপেক্ষা করতে পারবো না বা অপেক্ষা করা ঠিক হবে না। আমরা নরমাল ব্লাডের ক্ষেত্রে কি বলে আসছিলাম যে থ্রেশহোল্ড ব্লাডের ক্ষেত্রে ওখানে কিন্তু আমাদের থ্রেশহোল্ড ব্লাড অথবা রেড সেল কনসেন্ট্রেটের ক্ষেত্রে কিন্তু সময় ছিল লম্বা। সেখানে বলা হয়েছিল ইউ মে স্টার্ট উইদিন 30 মিনিটস এন্ড মে কমপ্লিট ইট আপ টু 4 আওয়ার্স। সেখানে 4 ঘন্টা সময় ছিল, এখানে কিন্তু তা না। should be started as early as possible and must be completed within 30 minutes, so 20 to 30 minutes। এটা কিন্তু একটা খুব বড় ডিফারেন্স, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর হচ্ছে যেহেতু হচ্ছে কি কিছু আরবিসি এটার সাথে থাকতে পারে, তো সুতরাং কিছু কিছু ট্রান্সমিশন রিঅ্যাকশন হওয়া অসম্ভব না। কিন্তু থ্রেশহোল্ড ব্লাড বা রেড সেল কনসেন্ট্রেটে আমরা যে স্লোলি হচ্ছে প্রথমে রক্ত দিয়ে অপেক্ষা করে আমরা অপেক্ষা করি যে ট্রান্সমিশন রিঅ্যাকশন হয় কিনা, এখানে কিন্তু এই সুযোগটা একটু কমে গেছে। কারণ আমাদের দেওয়ার সময়ের কাল কিন্তু অল্প, যে 20 to 30 মিনিটস এর মধ্যে আমার এটা কমপ্লিট করতে হবে। তাহলে তাই যদি হয় তাহলে আপনি 5 মিনিট করে যে অপেক্ষা করে দেখবেন যে কোনো রিঅ্যাকশন হয় কিনা, এটা কিন্তু আসলে অনেক সময় সময়টা ওইভাবে পাওয়া যায় না। তো তবুও আপনি প্রথম 5 মিনিট হয়তো ব্যয় করতে পারেন। কিন্তু আবার এখানে কথা আছে যে 4 to 6 ইউনিট যখন আপনি র্যান্ডম ডোনার প্লেটলেট নিয়ে আসলেন, তখন আবার প্রত্যেকটার জন্য 5 মিনিট দিলে তো 30 মিনিট এখানে খরচ হয়ে যাচ্ছে। তো আসলে এইভাবে সময়ের কিছু স্বল্পতা থাকছে। তবে আশার কথা হচ্ছে যে তুলনামূলকভাবে রিঅ্যাকশন কম হয়। এটা হচ্ছে একটা আশার বিষয় এবং যেহেতু হচ্ছে এখানে রেড সেল যদি থেকেও থাকে সেটা পরিমাণে খুব সামান্য থাকে। সুতরাং রেড সেলের কারণে যে হেমোলাইসিস রিঅ্যাকশন গুলি হওয়ার কথা, সেটা এখানে আসলে অনুপস্থিত। তো এটা হচ্ছে গিয়ে একটা ভালো দিক। আচ্ছা, আর আমরা হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে ইনক্রিমেন্টের ব্যাপারে কথা বলেছি। আমাদের আগের যদি ডাটা, ও আচ্ছা, আরেকটা জিনিস প্লেটলেট যারা অ্যাফেরিটিক ডোনার তাদের ক্ষেত্রে কিন্তু আমরা কি করি, সিবিসি রিপোর্টটা মানে মানে করাটা এখানে বাধ্যতামূলক। এখানে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট তার করা হয়, মানে এখানে আমরা হিমোগ্লোবিন এবং প্লেটলেট কাউন্ট এই দুইটাই হচ্ছে গিয়ে আমরা সিবিসি রিপোর্ট থেকে তার সাধারণত দেখে নিই এবং হচ্ছে মানে হিমোগ্রামটা হচ্ছে কি নরমাল থাকাটা জরুরি। হ্যাঁ, এবং সাধারণত হচ্ছে যে যার প্লেটলেট কাউন্ট যত মানে নরমাল রেঞ্জের মধ্যে যত ভালো থাকবে তিনি তত ভালো ডোনার হিসেবে বিবেচ্য হবেন। এবং সাধারণত এটা অবশ্যই 2 লাখের উপরে থাকাটা, আমরা জানি যে 1.5 লাখ থেকে 4 লাখ পর্যন্ত আমাদের যে রেঞ্জটা আমরা ইউজ করি। তো আমরা এখানে তাহলে কমপক্ষে 2 লাখের উপরে তার 2 লাখ এন্ড অ্যাবাভ এটা থাকতেই হবে। নাহলে কিন্তু আসলে তিনি ডোনার হিসেবে যোগ্য না। এটাও কিন্তু অ্যাফেরিটিক ডোনারের ক্রাইটেরিয়ার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা একটু আগে বলার সময় হয়তো বাদ পড়ে গিয়েছে। তাহলে এটাও আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মানে ইচ্ছা মতো ব্যবহার না করা। আমরা ইন্ডিকেশনের ক্ষেত্রে কিছু কিছু জিনিস দেখিয়েছি এবং পরেও বলার চেষ্টা করেছি যে একটা পেশেন্ট তার প্লেটলেট কাউন্ট হয়তো আপনি পেলেন যে হচ্ছে 20,000। সে হয়তো একটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার পেশেন্ট বা অন্য কোনো তার হেমাটোলজিক্যাল কেস, কিন্তু তার কোনো অ্যাক্টিভ ব্লিডিং নেই। এই ক্ষেত্রে কিন্তু তাকে প্রিভেন্টিভ প্লেটলেট দেওয়ার আসলে কোনো সুযোগ বা প্রয়োজন কোনোটাই কিন্তু নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সুযোগ প্রয়োজন কোনোটাই নেই। যদি তার কোনো অ্যাক্টিভ ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে তাহলে হচ্ছে আপনি তাকে প্লেটলেট দেন। যদি তার কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন হওয়ার কোনো সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি তাকে দেন। কিন্তু শুধু একটা রিপোর্ট দেখলেন যে আচ্ছা ঠিক আছে থ্রম্বোসাইটোপেনিয়া উইথ 20,000 প্লেটলেট, 10,000 প্লেটলেট, কিন্তু কোনো ব্লিডিং নেই। পেশেন্টের অন্য কোনো মানে ম্যানিফেস্টেশন নেই। আপনার সেক্ষেত্রে কিন্তু প্লেটলেট দেওয়ার কোনো প্রয়োজন এখানে নেই। শুধু এখানে অপচয় করার কোনো সুযোগ নেই।
আর ইনক্রিমেন্টের ব্যাপারে আমরা অলরেডি লেকচারে বলে এসেছি এবং এখানে আবারও একটু মনে করিয়ে দিতে চাই যে সাধারণত 1 ঘন্টার মধ্যে ইনক্রিমেন্ট হয় এবং 72 ঘন্টা পরে হচ্ছে গিয়ে এটা সাধারণত ডিকে হতে থাকবে, কমতে থাকবে। এটা হচ্ছে গিয়ে আমাদের মানে আশা আমরা করব। তো এটা একটা কিন্তু ভালো দিক যে আমাদের আমাদের ট্রান্সমিশন দেওয়ার খুব তাড়াতাড়ি হচ্ছে গিয়ে এই ইনক্রিমেন্টটা হচ্ছে গিয়ে আমরা পাচ্ছি। এটা একটা আমাদের খুব ইম্পোর্টেন্ট প্রাপ্তি বলতে হবে। তাহলে আমরা কম্পোনেন্ট ইউজ ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস এর আজকে 3 নম্বর ক্লাসটা হচ্ছে গিয়ে কমপ্লিট করলাম। আমরা ইতিমধ্যে রেড সেল কনসেন্ট্রেট নিয়ে একদিন আলোচনা করেছি, হোল ব্লাড নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমরা প্লেটেলেট নিয়ে আলোচনা করলাম। সামনের দিন আমরা ইনশাআল্লাহ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ক্রায়োপ্রিসিপিটেট এবং আরো কিছু টুকটাক প্রোডাক্ট আছে যেগুলি আমরা রেগুলার ব্যবহার করে থাকি। সেগুলি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে যদি সম্ভব হয় এখন আমাদের যে চলমান COVID-19 ডিজিজের ক্ষেত্রে অনেক সময় আমরা একটা শব্দ বারবার শুনতে পাচ্ছি বা অনেক ক্ষেত্রেই সামনে আসছে যে কনভালেসেন্ট প্লাজমা। তো আমরা হয়তোবা ১-২ সপ্তাহ পরে চেষ্টা করব কনভালেসেন্ট প্লাজমার উপরও একটা আ ক্লাস নেওয়ার জন্য, একটা আইডিয়া দেওয়ার জন্য যে এটা বেসিক্যালি কি বা আমরা কিভাবে এটা প্রিপেয়ার করি, কারা এটা দিতে পারে বা কাদের ক্ষেত্রে দেওয়া সম্ভব। তো এটা ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলিতে সম্পন্ন হবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তিনি সেটা হচ্ছে গিয়ে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখবেন। আমি যখনই সম্ভব হয় তখন হচ্ছে গিয়ে এটা অ্যান্সার করার চেষ্টা করব। আর তাহলে সবাইকে হচ্ছে গিয়ে অসংখ্য ধন্যবাদ। আ যারা এখন দেখছেন বা যারা পরে দেখবেন সবাই একটু হচ্ছে গিয়ে কথাগুলি মনে রাখার চেষ্টা করবেন। এটাই আমরা আশা করব। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের আ মানে ইনফরমেশন হয়তো খুবই ছোট। কিন্তু সেজন্য হচ্ছে গিয়ে আমাদের এই ব্লাড প্রোডাক্ট গুলো অনেক সময় নষ্ট হয়। হ্যাঁ? এবং এটাই খারাপ লাগে অনেক সময় যে আমরা আমাদের জানাটা হয়তো খুব সামান্য জানা। যে প্লেটলেটটাকে র‍্যাপিডলি দিতে হবে, দ্রুত শেষ করতে হবে। এইটুক না জানার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় একটা রোগী আ অনেক কষ্ট করে হচ্ছে গিয়ে একটা ১ ব্যাগ প্লেটলেট জোগাড় করে বা সেটা অনেক সময় দেখা যায় ব্যয়বহুল হয়। কিন্তু আমাদের আ মানে জ্ঞানের যে কিছু একটু ঘাটতি অনেক সময় থেকে যায় বা কাজ করতে গিয়ে আমরা হয়তো ব্যস্ততার কারণে সেই জিনিসটাকে এপ্লাই সঠিকভাবে করতে পারি না। হ্যাঁ? সেটার কারণে হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমি দিলাম। আমি একটা ২০০ এমএল এর হচ্ছে সিঙ্গেল ডোনার এফআইটি প্লেটলেট হয়তো ৳২০,০০০ খরচ করে জোগাড় করে নিয়ে আসলাম। কিন্তু কি হলো না সেটা থেকে প্লেটলেট ইনক্রিমেন্ট আমার আশা ছিল ৩০ থেকে ৫০,০০০ কিন্তু ১০,০০০ ও আমি পেলাম না। হ্যাঁ? এবং এই ক্ষেত্রে কোনো অ্যালুমিনাইজেশন এর কোয়েশ্চেন নাই। সেটা হয়তো যে এই পেশেন্টের জীবনের ১ম প্লেটলেট সে পাচ্ছে। তাহলে তখন আসলে একটু খারাপ লাগে বা এই ধরনের ক্ষেত্রগুলিতে আমরা আসলে একটু মনের দিক থেকে আমরা একটু আমাদের খারাপ লাগে। তো সুতরাং কিছু ইনফরমেশন আমাদের একটু মাথায় রাখতে হবে কষ্ট করে। এ এ এ এটুকু রাখলে আমরা ইনশাআল্লাহ অনেক ক্ষেত্রে সফলকাম হব এবং পেশেন্টরাও হচ্ছে গিয়ে আমাদের দ্বারা উপকৃত হবে যেটা আমাদের আ একটা আশা থাকা উচিত। তো ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। ইনশাআল্লাহ সামনের সপ্তাহে আমরা আবার হচ্ছে গিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।